আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুফতি আবদুল্লাহ তামিম। দর্শক, বর্তমান বিশ্বে ও জাতীয় প্রেক্ষাপটে ইসলামী অর্থনীতি ও শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ের গুরুত্ব দিন দিন বেড়েই চলছে। বিশেষ এই পর্বে আজ আমরা আলোচনা করব ক্রিপ্টোকারেন্সি ও ডিজিটাল মুদ্রার শরঈ বিধান বিষয়ে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত আলোচক। আমার সাথে আছেন সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়ার আদল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ডক্টর মুফতি ইউসুফ সুলতান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমেই আমরা মুফতি ইউসুফ সুলতান আপনার কাছে জানতে চাই, ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ইসলাম কি বলে? ক্রিপ্টোকারেন্সি আধুনিক এক ধরনের ডিজিটাল কারেন্সি, এটা মূলত ব্লকচেইন বা ডিস্ট্রিবিউটেড লেজার টেকনোলজির উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত, এবং এটা আসলে এক সম্পূর্ণই কিছু ডিজিটাল লেজার বা ডিজিটাল টোকেন, যেটাকে মানুষ কারেন্সি হিসেবে ব্যবহার করছে সীমিত রূপে। এখন শরিয়া দৃষ্টিকোণ থেকে যদি আমরা এটা ব্যবচ্ছেদ করতে চাই, প্রথম বিষয় হচ্ছে আমাদের ইসলামের ফুকাহায়ে কেরাম, ওলামায়ে কেরাম সম্পদ হওয়ার যে শর্ত দিয়েছেন, এটা মোটা দাগে এটা যদি মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হয়, এটা মাল বা সম্পদ হিসেবে পরিগণিত হতে পারে। কিন্তু সেটা কারেন্সি হিসেবে অ্যাকসেপ্টেবল হওয়ার জন্য বা মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য যেই বিষয়টা দরকার, সেটা হচ্ছে এটার জন্য মুদ্রার মান ধরে রাখতে পারে, যেটাকে আমরা বলি স্টোর অফ ভ্যালু। একই সঙ্গে এটা যেন মিডিয়াম অফ এক্সচেঞ্জ বা বিনিময় মাধ্যম হতে পারে। বর্তমানে যে ক্রিপ্টোকারেন্সিগুলো আছে, বিটকয়েন, ইথেরিয়াম, এরপর আরও কিছু স্টেবল কয়েন আছে, আরও অনেকগুলো এলটি কয়েন আছে, এগুলোর মাঝে খুব অল্প কয়েকটি এই ধরনের বৈশিষ্ট্যের কাছাকাছি যেতে পারছে। আমি কেন এই কথাটি বলছি? কারণ এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির যে ভ্যালু, এটা যে উঠানামা করে, সেটা দিয়ে আসলে কোনো একটা পণ্যের কেনা বেচা সঠিকভাবে করা খুব কঠিন। স্টেবল যে কারেন্সিগুলো, সেগুলোর ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি, সেগুলোর ক্ষেত্রে যেটা হয় যে আমেরিকান ডলার বা একটা সুনির্দিষ্ট কারেন্সির সাথে এটা পেক থাকে, অর্থাৎ $1 সমান এক ক্রিপ্টো কারেন্সি বা টোকেন। এখন মুদ্রা হিসেবে আমরা এটাকে গ্রহণ করতে পারি কিনা, ফুকাহে কেরামের একটি দল মনে করেন যে এই 2-3টা যেগুলো মানুষ মুদ্রা হিসেবে ব্যবহার করছে, যেমন বিটকয়েনের ক্ষেত্রে যদি বলি, খুব সীমিত বিভিন্ন দেশে, জাপানে, চায়নায় কিছু কিছু জায়গায় মুদ্রা হিসেবে ব্যবহৃত হচ্ছে, আমভাবে ব্যবহার হচ্ছে না। তো সেই হিসেবে এটা মুদ্রা হিসেবে মনে করতে অসুবিধা নেই। কিন্তু আলেমদের একটা বড় অংশ এখন পর্যন্ত এগুলোকে মুদ্রা হিসেবে বা বিনিয়োগের হিসেবে ব্যবহার করতে সম্মত নন। কেন? কারণ এগুলোতে ফ্রড এখন অনেক বেশি হচ্ছে। 2017 থেকে 2022 পর্যন্ত প্রায় $30 বিলিয়ন ফ্রড হয়েছে ক্রিপ্টোকারেন্সি, ডেফাই বা এনএফটি এই অঙ্গনে। এটা একটা হিউজ অ্যামাউন্ট, বাংলাদেশের জিডিপির প্রায় 10% বেশি, কম বেশি হবে। তো এই জায়গা থেকে মানুষের মাল বা মানুষের সম্পদ সংরক্ষণের যে শরিয়া মূলনীতি, সেই আলোকে শরিয়া স্কলারদের অনেকেই এখনও ক্রিপ্টোকারেন্সিকে শরিয়ার জায়গা থেকে অনুমোদিত মনে করেন না, বা অন্তত মনে করেন এখান থেকে সতর্ক থাকা উচিত। অনেক অনেক ধন্যবাদ। ডক্টর এইচ.এম. মোশাররফ হোসেন, আপনার কাছে জানতে চাই, ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন এই যে মুসলিম দেশগুলোতে এর আচরণটা কেমন? আসলে ডক্টর ইউসুফ সুলতান যেটা বলেছেন ঠিকই কথা, যে এটা একটা শুধু প্রযুক্তি নির্ভর একটা কারেন্সি। তো এখানে এটার ব্যবহার নিয়ে কয়েকটা মতভেদ আছে। যারা মনে করেন যে এটাকে ব্যবহার করা যায়, তারা মূলত শরিয়া দৃষ্টিকোণ থেকে বলছেন না, তারা প্রচলিত দৃষ্টিকোণ থেকে বলছেন যে এটা বিনিময়ের একক হিসেবে ইউজ হয়, স্টোর অফ মানি হিসাবে ইউজ হয়, লেনদেনের নিষ্পত্তিকে নিউজ করা যায়। এখানে তো শরিয়া কথা তারা বলেননি। তো শরিয়া দৃষ্টিকোণ থেকে একটা পণ্য বা যে কোনো কারেন্সি গ্রহণের ক্ষেত্রে মূল হচ্ছে যে এটা ঘাড়ার এবং মাইসির মুক্ত হইতে হবে। আরেকটা হইতে হবে যে এটা একটা রিয়েল অ্যাসেট, মানে দৃশ্যমান সম্পদের বিনিময়ে এটার ভ্যালুয়েশন করতে হবে। কিন্তু যেটা দেখতে পাচ্ছি আমরা যে এই ক্রিপ্টো কারেন্সি ক্ষেত্রে এই ধরনের কোনো দৃশ্যমান সম্পদ নেই। আর যেটা আমার মুফতি বলছেন যে অলরেডি যে এখানে প্রতারণাটা অনেক প্রতারণা হয়, ঝুঁকিটা অনেক বেশি থেকে যায়। যাকে আমরা বলি যে গেমলিং, স্পেকুলেশন, এই পার্টগুলো বেশি থাকে। আর আমাদের বেশিরভাগ ওলামায়ে কেরামগণ যারা এই স্কলার, তারা এটা নিয়ে অনেক গবেষণা করছেন, কিন্তু এখন পর্যন্ত তারা এই মতে আসতে পারেননি এটাকে আসলে কোন হাদিস দৃষ্টিকোণ থেকে ইসলামে গ্রহণ করা যায়। মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই আরেকটা বিষয়, বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক
ক্রিপ্টোকারেন্সি কিন্তু নিষিদ্ধ আছে। তো ইসলামী শরিয়া এই বিষয়টা কিভাবে দেখছে? বাংলাদেশে বা বাংলাদেশ শুধু নয়, পৃথিবীর অনেক কেন্দ্রীয় ব্যাংকই এখন পর্যন্ত ক্রিপ্টোকারেন্সিকে আমভাবে ব্যবহার করা, এখানে বিনিয়োগ করাকে ঝুঁকিপূর্ণ মনে করে এবং ক্ষেত্র বিশেষে এক্ষেত্রে পিউনিটিভ মেজার অর্থাৎ শাস্তিযোগ্য অনেক রকম তারা পদ্ধতি অবলম্বন করেন। এটার কারণ হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের বা এই ধরনের দায়িত্বশীল রেগুলেটরি বডির অন্যতম দায়িত্ব হচ্ছে মানুষের সম্পদ এর সংরক্ষণ যেন হয়, মানুষের সম্পদ যেন লুটপাটের শিকার না হয়। এই ধরনের মেজার বা এই ধরনের বিভিন্ন পদ্ধতি আপনার অর্থনীতিতেও ইন্ট্রোডিউস করা। তো সব কিছু মিলিয়ে আমরা মনে করি যে একটা কেন্দ্রীয় ব্যাংক এই ধরনের মেজার নিতেই পারেন। এখন শরিয়ার জায়গা থেকে এটা কেন্দ্রীয় ব্যাংক নিষেধ করলেই শরিয়ার জায়গা থেকে আপনার নিষিদ্ধ হবে কিনা, আমরা এই ক্ষেত্রে দেখব যে মানুষের মাফসাদা বা মানুষের ক্ষতি হচ্ছে কিনা। আমরা আগেও আলোচনা করেছি, এখন পর্যন্ত আমরা মানুষের ক্ষতি বেশি দেখছি ক্রিপ্টোকারেন্সিতে। এই জন্য শরিয়া স্কলার বৃন্দ এই জায়গায় অত্যন্ত কনজারভেটিভ বা তারা এই ধরনের মত ব্যক্ত করেন যে এই ব্যাপারে মানুষের সতর্ক থাকা উচিত। ক্ষেত্র বিশেষে অনেকে সরাসরি হারাম বলেন, আমি হারাম বলি না, কিন্তু আমিও বলি যে এখানে সতর্ক থাকা উচিত। জি, অনেক অনেক ধন্যবাদ স্যার। আপনার কাছে একটা বিষয় জানতে চাই, ব্লক চেইন প্রযুক্তির উপর নির্ভর করেই কিন্তু ক্রিপ্টোকারেন্সিটা সারা বিশ্বব্যাপী চলমান বা চলছে। তো এটা এখনো বাংলাদেশে কোনোভাবেই প্রতিষ্ঠিত না। তো এটা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তার ইতিবাচক দিকগুলো কি এবং নেতিবাচক দিকগুলো কি, এটা একটু আমরা জানতে চাই। আপনাকে ব্লক চেইন যেটা আসছে সেটা এটাও কিন্তু সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর। এটা কিন্তু আপনার নির্দিষ্ট কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রক নাই, প্রতিষ্ঠাতা নেই, এটা অল ওভার দ্য কান্ট্রি বিকেন্দ্রীকরণ অবস্থায় থাকে। এরপরও ব্লক চেইনটা হচ্ছে অতি দ্রুত সময়ে, মানে আপনার কম খরচে নিরাপদের সাথে লেনদেন নিষ্পত্তি করা, এটা হিসেবে ব্লক চেইন ঠিক আছে। তো এখন যেহেতু আমাদের বাংলাদেশটা আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্রডটা অনেক বেশি হয়। ইভেন আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের মতো সেখানে সাইবার সিকিউরিটিটা নিশ্চিত করতে পারেনি। তো আসলে বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত যে যদি কখনও ক্রিপ্টোকারেন্সি এবং ব্লক চেইনটা অ্যালাউ করে তাহলে সেক্ষেত্রে হয়তো বা এর চেয়ে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। সো মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে, আর্থিক কথা চিন্তা করে হয়তো সরকারি ব্যাপারটা ওখানে। আর শরিয়া দৃষ্টিকোণ থেকে ব্লক চেইনটা করা যেতে পারে, সেটা সমস্যা নেই, কারণ যেহেতু আমরা শুধুমাত্র নিরাপদে কম সময়ে কম জনবল নিয়োগ করে আমরা লেনদেনটা নিষ্পত্তি করব। তো শুধুমাত্র যদি এখানে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি তাহলে সেক্ষেত্রে এইটা থেকে শরিয়া সমস্যা নেই। কিন্তু শুধু যেটা আগে ছিল যে এই ব্লক চেইনের মাধ্যমে যারা ক্রিপ্টোকারেন্সি ইউজ সেখানে শরিয়া আপত্তি আছে। কারণ যেটা অলরেডি আমাদের ডক্টর মুফতি ইউসুফ বলছেন যে আসলে এখানে মানুষের ক্ষতির দিকটা কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। আর আমরা ধরেন যে ক্রিপ্টোকারেন্সি ছাড়াও তখন আমাদের অর্থনীতি ভালোভাবে চলছে, আমাদের লোকাল কারেন্সি আছে, অনেকগুলো ফরেন কারেন্সি আছে, যে আমাদের ব্যবসা বাণিজ্য করতে, আন্তর্জাতিক বাণিজ্য করতে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমরা কেন একটা যেইটা নিয়ে আমরা এখনও সবাই ক্লিয়ার না, আমরা একটা সিদ্ধান্ত আসতে পারছি না, ওই কারেন্সি আমরা ভাবছি কেন? ওটা আমার মনে হয় যে এই মুহূর্তে এটা আমাদের ভাবনা না করাটাই ভালো। ডক্টর মুফতি ইউসুফ সুলতান, আপনার কাছে জানতে চাই, কেন্দ্রীয় ব্যাংক ক্রিপ্টোকারেন্সিকে যদি অনুমোদন করে তাহলে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধির সম্ভাবনা আছে কিনা, এই বিষয়টা যদি একটু বলতেন। জি, আমি মনে করি যে ক্রিপ্টোকারেন্সি যে আন্ডারলাইং টেকনোলজি ব্লকচেইন, এটার তো নানাবিধ সুবিধা এবং বৈশিষ্ট্য আমরা আমাদের সামনে স্পষ্ট। যেমন খুব দ্রুততম সময়ে যে কোনো লেনদেনকে নিষ্পত্তি করা, স্বচ্ছতা, তারপর ট্রেইল অর্থাৎ ট্রানজ্যাকশনটা আমরা যেমন অনেক সময় মানি লন্ডারিং আমরা ধরতে পারছি না, কিন্তু ব্লকচেইনের ভিতর দিয়ে ট্রানজ্যাকশন করলে এবং এটা প্রপার প্রটোকল যদি এখানে মেনটেন করা হয় তাহলে আমরা ইজিলি ট্র্যাক করতে পারবো যে ট্রানজ্যাকশনটা কে কার কাছে করেছে, সেখান থেকে কোথায় গিয়েছে, কয়েক লেয়ার পর্যন্ত আমরা কিন্তু ট্র্যাক করতে পারবো। এটা একদিক থেকে চিন্তা করলে এটা একটা ভালো দিক। কিন্তু বিষয় হলো সব ক্রিপ্টোকারেন্সি একরকম না, বিভিন্ন ক্রিপ্টোকারেন্সিতে এক ধরনের ফিচার আছে, অন্যটাই নেই। তো কেন্দ্রীয় ব্যাংক বা যে কোনো রেগুলেটরি বডি বা অথরিটি যখন এগুলো নিয়ে কোনো আইন বা বিধান দিবে তাদের এই জায়গাগুলো কিছু যাচাই করা উচিত যে কোনগুলোতে আপনার ট্রানজ্যাক্ট করা নিরাপদ। মোহতারাম, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, জাকাত বিতরণ সহ বাংলাদেশে অর্থনীতির কোন কোন দিকে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করা যায় এবং আমাদের এই ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে একাডেমিক শিক্ষা অবশ্যই প্রয়োজন, এটা কি বাংলাদেশে প্রচলন আছে কিনা, এই বিষয়টা যদি আমরা। জি, আপনি মোবারকবাদ। আসলে বাংলাদেশটা হচ্ছে খেয়াল করেন যে প্রযুক্তির দিক থেকে কিন্তু এখন খুব একটা অগ্রগামী না। আমরা এখনও দেশের খুব কম পার্সেন্ট লোকই প্রযুক্তি ব্যবহার করতে জানে। এবং আমরা একটা বিকাশও করতে অনেকেই জানি না, নগদে ব্যবহার করতে পারছি না, আমরা অনলাইন ব্যাংকিং করতে পারছি না। তো এদেশে কিন্তু জনশক্তি এখনও প্রযুক্তির দিক থেকে অনেক অনেক পিছিয়ে আছে, এটা একটা বড় সমস্যা আমাদের। আরেকটা হচ্ছে যে আমাদের মানে সরকারের পক্ষ থেকে এই প্রযুক্তি ব্যবহার করার জন্য সাপোর্ট প্রয়োজন, এটা কিন্তু আমাদের অত মানে আপনার প্রয়োজনের সংখ্যা নেই। এটা আমাদের অনেক অপ্রতুল যাকে বলি আমরা,
যেমন আমাদের অনেক সময় ইলেকট্রিসিটি থাকে না, আমাদের সাইবার প্রবলেম হয়ে যায়, আমাদের ইন্টারনেট সিস্টেম থাকে না। সো আপনি করতে গেলে দেখা যাবে যে আপনি অনেক সমস্যা ফেস করেন। ইভেন আমরা যদি একটা ব্যাংকে টাকা তুলতে যাই, অনেক সময় ব্যাংক টাকা দিতে হবে, স্যার কী হয়েছে, সার্ভার কাজ করছে না। আসলে আমাদের আগে অনেক ইনফ্রাস্ট্রাকচার এস্টাবলিশ করার পরে উই শুড থিঙ্ক অ্যাবাউট দিস। আর যেটা আপনি বলছিলেন যে জাকাতের বিষয়টা, সেটা হচ্ছে যে আসলে আমাদের যেহেতু প্রচলিত মানে অর্থনীতি, এখানে আমাদের যেহেতু ইসলামিক অর্থনীতি এখনও হয়নি, তো জাকাতটা কিন্তু আমাদের আসলে সরকারের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যদি আমাদের জাকাত বোর্ড আসে, কিন্তু তারা কিন্তু ওই ব্যাপারে সিরিয়াসলি কাজকর্ম করছে। আমরা জাকাতটা দিয়ে ব্যক্তিগতভাবে জাকাতটা দিচ্ছি আমরা। তো এখন যদি আর হয় যে ব্লক সিস্টেমের মাধ্যমে সরকারের পক্ষ থেকে একটা প্রযুক্তিগত মাধ্যমে কালেকশন করতে পারে, তাহলে তো অবশ্যই আমাদের জন্য খুবই ভালো। কারণ আমরা জাকাতটাকে কতটুকু দিচ্ছি, টাকাটা কোথায় যাচ্ছে, ভালো কাজে যাচ্ছে কিনা, এটা আমরা বুঝতে পারবো। সো আমি মনে করি যে জাকাতের এই কালেকশনটা সরকারের পক্ষ থেকে একটা ইসলামী অথরিটির মাধ্যমে, মানে যদি হয় যে ইসলামী জাকাত ব্যবস্থা অথরিটি করে দিবে, তারা এই ব্লক চেইনটার মাধ্যমে আমাদের সবার কাছ থেকে মানে আমরা খুশি মানে জাকাতটা প্রদান করবো এবং সেটা কোথায় দেখতে পাবো, তাহলে আমরা এটা আন্তরিক ভাবো। মোহতারাম, আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে বহির্বিশ্বে মুসলিম দেশগুলোতে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার আছে কিনা এবং সেটা তারা কিভাবে স্বচ্ছতার সাথে এই ব্যবহারটা করে, এই বিষয়ে যদি একটু বলতেন। আমি মূলত মালয়েশিয়ার একটু উদাহরণ দিতে চাই। মালয়েশিয়ার সিকিউরিটিজ কমিশন থেকে প্রায় 4 বছর ব্যাপী একটা দীর্ঘ গবেষণার পর গত বছর বা তার আগের বছর তারা একটা লম্বা শরিয়া রেজলিউশন ইস্যু করেছে ক্রিপ্টোকারেন্সি বা ক্রিপ্টো অ্যাসেট ইত্যাদির উপর। এবং সেই রেজলিউশনে তারা ক্রিপ্টোকারেন্সি, এই কারেন্সি টার্মটা অস্বীকার করেছেন। অর্থাৎ তারা বলার চেষ্টা করেছেন যে কারেন্সি বলাটা বেশ কষ্টকর, বাকি আমরা এগুলোকে মাল রাকমি বা ডিজিটাল অ্যাসেট বা ডিজিটাল সম্পদ মনে করতে পারি। এখন ডিজিটাল সম্পদ মনে করলে সেটার বিধান শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেই সম্পদের যে ইউটিলিটি বা সম্পদের যে উপকার, কী কারণে সম্পদটা বা কোন ধরনের অ্যাসেটের ভিত্তিতে এই ক্রিপ্টো অ্যাসেটটা, ক্রিপ্টো টোকেনটা ইস্যু করা হয়েছে, এগুলো আমাদের দেখতে হবে। এটা কি কোনো গেমিংয়ের, কোনো আপনার খারাপ কাজের, কোনো আপনার অন্যায় লেনদেনের, উইপনের, আপনার ড্রাগ ইত্যাদির, এই বিষয়গুলো আমাদের দেখতে হবে। তো ওনারা যেটা করেছেন, এই রেজলিউশনের ভিত্তিতে ওনারা কিছু ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ অনুমোদন দিয়েছেন। আমাদের যেমন স্টক এক্সচেঞ্জ আছে, এরকম ডিজিটাল অ্যাসেট এক্সচেঞ্জ, যেগুলোতে কিছু সুনির্দিষ্ট বা যেগুলো মোটা দাগে প্রতিষ্ঠিত, সেগুলোকে তারা লেনদেনের অনুমোদন দিয়েছেন। এখন মাথায় রাখতে হবে, অনুমোদন দিয়েছেন মানেই এগুলো শরিয়াসম্মত হয়ে যায় নাই। এগুলো শরিয়াসম্মত নিশ্চিত করার জন্য আবার বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে, আমাদের মতো অনেক প্রতিষ্ঠান আছে যাদের কাছে মানুষ আসেন, আমরা সেই ক্রিপ্টো অ্যাসেটগুলোকে ডিটেল স্টাডি করি, সেগুলোর ফিচারগুলো দেখি। মাথায় রাখতে হবে, একটা ক্রিপ্টো অ্যাসেটও অন্য সব অ্যাসেটের মতোই শরিয়ার জায়গা থেকে আমাদের অবশ্যই সকল কিছু রিভিউ করতে হবে। এমন না যেটা ডিজিটাল বলে এখানে কোনো শরিয়া ইস্যু নাই। এটা আমাদের অনেকের মনে হয় যে ডিজিটাল মানে এটা সব কিছু ঠিক আছে। তো আমি মালয়েশিয়ার কথাটা সামারাইজ করার চেষ্টা করলাম। অন্যান্য দেশেও কম বেশি আমরা যেটা দেখেছি যে কোথাও হয়তো অনুমোদন দেয়া হয়েছে বা কোথাও অনুমোদনটা সীমিত, কিন্তু মূল বিষয় হচ্ছে যারা শরিয়া সচেতন তারা সবসময় সেটা শরিয়া অনুমোদন আছে কিনা বা শরিয়ার জায়গা থেকে কোনো সমস্যা আছে কিনা, এটা তারা যাচাই করার প্রেক্ষিতেই তারা লেনদেনটা নিশ্চিত করার চেষ্টা করেন। জি, অনেক ধন্যবাদ স্যার। ছোট্ট একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই যে ক্রিপ্টোকারেন্সি দিন দিন সারা বিশ্বব্যাপী প্রচলন শুরু হয়েছে, বাংলাদেশে আসলে এর একাডেমিক কোনো পড়াশোনা আছে কিনা? হ্যাঁ, আপনাকে অনেক মোবারকবাদ। আসলে আমার এই পর্যন্ত ক্রিপ্টোকারেন্সি আমাদের কোনো পড়াশোনা বাংলাদেশে নেই। আর আমাদের যারা যে কর্তা ব্যক্তিরা আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তারাও আসলে এটা সম্পর্কে খুব একটা অবগত না আর কি। আমার একটা কথা হচ্ছে, এটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু 13টা ফরেন কারেন্সি অনুমোদন দিয়েছে আমাদের বিভিন্ন লেনদেন করার জন্য। এরপর দেখেন যে বিশ্বে কিন্তু শুধুমাত্র ডলারটাই আমরা সমস্ত লেনদেনে ব্যবহার করছি। পাউন্ড, ইউএস ডলার, ইউরো, এগুলো তো ইউজ করছি না, মানে ইউএস ডলার বাদে। তো এখন যেহেতু আমাদের 13টা কারেন্সির মধ্যে আমরা 12টাকে অফ রেখে একটা কারেন্সির মাধ্যমে সব লেনদেন করছি, তো সেখানে আমি মনে করি যে ক্রিপ্টো কারেন্সি আমাদের খুব যে প্রয়োজন এমন কোনো নেই। আর যেহেতু এখানে অনেক ঝুঁকির বিষয় আছে, মানি লন্ডারিংয়ের বিষয় আছে, গেমিংয়ের ব্যাপার আছে, এখানে অনেক ধরনের যে মানে এমন হতে পারে যে যারা অথরিটি ডিল করে তারা মানুষকে অনেক টাকা নিয়ে যেতে পারে। এই সব কিছু বিবেচনায় আমি মনে হয় যে মানুষের নিরাপত্তার স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে আপাতত আমরা আমাদের যে কারেন্সিগুলো আছে, বিশেষ করে ডলার এবং পাউন্ড, ইউরো, এর মাধ্যমে আমরা লেনদেন সম্পন্ন করতে পারি। মোহতারাম, আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন। এটা হচ্ছে সারা বিশ্বব্যাপী মুসলিম দেশ তো অনেক, এই মুসলিম উম্মার অগ্রগতির ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সির কোনো ভূমিকা আছে কিনা? আমরা আজকে যাই আলোচনা করলাম, এখানে অবশ্যই অনেক রিস্ক ফ্যাক্টর বা ঝুঁকির বিষয় আছে, কিন্তু একটা দিক অনেক সম্ভাবনাময়। মুসলিম দেশগুলোর যদি নিজস্ব কোনো একটা ক্রিপ্টো মুদ্রা থাকে, তাহলে সেটা দিয়ে নিজেরা যদি তাদের সকল ট্রানজ্যাকশনগুলো, লেনদেনগুলো নিষ্পত্তি করে,
তাহলে তারা আন্তর্জাতিক বিভিন্ন বড় বড় যে কারেন্সিগুলো, যেগুলোর উপর আমরা অতি নির্ভরশীল হয়ে গিয়েছি, এবং এই অতি নির্ভরশীলতার কারণে আমাদের বলা যায় অর্থনৈতিক সার্বভৌমত্বটাও অনেকটা হুমকির মুখে, সেখান থেকে আমরা মুসলিম বিশ্ব আশা করি বের হয়ে আসতে পারবো। যেমন ইউরোপিয়ান দেশগুলোর ইউরো আছে, আসিয়ান দেশগুলোর আসিয়ান, ওটা অবশ্য মুদ্রা নেই, বাকি এখানেও আলোচনা চলছে। এরকম আমাদের ওআইসিভুক্ত দেশগুলোর যদি নিজস্ব একটা ক্রিপ্টো মুদ্রা থাকে, সেটা দিয়ে আমরা মনে করি মুসলিম উম্মাহ তার অর্থনৈতিক সার্বভৌমত্ব অনেকটাই ফিরে পেতে পারে। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সময় টেলিভিশনকে সময় দেওয়ার জন্যে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন প্রাইম ব্যাংক হাসানা ইসলামী ব্যাংকিংয়ের সৌজন্যে সময় টেলিভিশনের বিশেষ আয়োজন ইসলামী অর্থনীতি অনুষ্ঠান। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গেই থাকবেন সময়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।